আজকে আমি কথা বলতে চলেছি সুনীতি কর্মকার, একজন অ্যাসিড ভিকটিম। নমস্কার, আমি সুনীতি কর্মকার। এই ঘটনাটা কবে ঘটে? তো 2010-এ অ্যাক্সিডেন্টটা হয়। আমার ছোট ছেলে হয় 19 বছর বয়সে। এবারে আমার হাজব্যান্ড চেঞ্জ হতে শুরু করে। তো পাশে একটা মহিলা আসে, তো উনি বিধবা ছিলেন, ওনার হাজব্যান্ড ছিল না। তো ওনার সঙ্গে আফেয়ারে উনি জড়িয়ে পড়েন। কি ঘটেছিল? ছেলেরা দুটো ছেলে ঘুমোচ্ছে, আমি নিচে মেঝেতে বিছনা করে শুয়েছিলাম। তখন অর্ধেক রাতে এসে আমার মুখে অ্যাসিডটা ঢেলে দিল ঘুমন্ত অবস্থায়। তখন আমার ছেলে ভেবেছে যে গায়ে আগুন লেগে গেছে, আমার বড় ছেলে। তখন বলছে মায়ের গায়ে জল ঢেলে দাও। কেউ আর এক বালতিও জল ঢেলে দিল না। আমি তো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি। সকালে একটা ইঞ্জেকশন থাকে, দিয়ে চলে গেল। এখানটা এরকম টোপলা হয়ে ফুলে রইলো। আচ্ছা, আমি কাঁদছি, অথচ নার্সরা কি করলো, হাত দিয়ে মেডিসিনটা যে যাতে যায়, কষ্টটা কম হয়, কোনো দরকারই নেই। সেটা কোথায়, কোন আর্জি করে? অ্যাসিড অ্যাটাকের পর সরকার থেকে একটা কম্পেনসেশন বলে একটা যেটা আছে, ক্ষতিপূরণ, সেটা পায়। মানে আমাদের উকিলরাও সেটা জানাইনি, আমাকে বলেইনি কোনোদিনও। ফেসবুকে তখন মীর ফাউন্ডেশন অ্যাড দেখে, যেটা তোমার শাহরুখ খান স্যারের। এবার ওখানেও আমার ডকুমেন্টস নিয়ে মেল করে, মেল আইডিতে। তো ওখান থেকে আমি 7 লাখ টাকা পাই। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের জীবন কিন্তু একটা যুদ্ধ। আমরা পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছি, কি মানুষ, পশু পাখি, জীবজন্তু, প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজের লাইফ নিয়ে সারভাইভ করে চলতে হচ্ছে। মানুষের ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে, পশু পাখি, জীবজন্তুর ক্ষেত্রে মানসিক এবং শারীরিক। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কেবল একটা বড় দুর্ঘটনার কারণে তাদের জীবনযাত্রাই পাল্টে যায়। তাদের প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একটা সময় তারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে না, তাহলে কিন্তু সেই মানুষটাই তার জীবনযাত্রায় জয় করতে পারে, জীবন যুদ্ধে জয় করতে পারে। সেরকমই একজনের সাথে আজকে আমি কথা বলতে চলেছি, সুনীতি কর্মকার, একজন অ্যাসিড ভিকটিম। সুনীতি, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, আমি সুনীতি কর্মকার, বাড়ি সোদপুরে। মানে আমার বাড়ি বলতে আমার বাবা মায়ের বাড়ি। ছোটবেলা কেমন ছিল তোমার? ছোটবেলায় বলতে আমার বাবা মা তো গরিব ছিল, মানে গরিবের ঘরে 3টে মেয়ে আমার বাবা মায়ের, আমরা 3 বোন। তো আমি বড়। আচ্ছা। তো খুব অভাবের মধ্যেই আমাদের সংসার চলেছে। মা কি করতো? মা হাউসওয়াইফ, বাবা কাঠের কাজ করে। আর তুমি সব থেকে বড় ছিলে, তো তুমি কি ছোটবেলা থেকে মানে পড়াশোনা তো ডেফিনেটলি করেছো, কোন স্কুলে পড়তে? আমি আমাদের সোদপুর দেশবন্ধু গার্লস স্কুলে পড়েছিলাম। স্কুল লাইফ বলতে আমি 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা। 5-এ ফেল করে গিয়েছিলাম। আচ্ছা। তো বাবা আরেকবার ভর্তি করে দিয়েছিল। আচ্ছা। বাচ্চারা ফেল করলে যেমন হয়, আরেকবার ক্লাসে ভর্তি করিয়ে দেয়, তো ওরকম দিয়েছিল। তো আবার আমি ফেল করে যাই। তারপরে বাবা বলেছিল যে আর একবার তো পড়তে পারবি, তার একবার ভর্তি করিয়ে দিই। তো আমি রাজি হইনি। তখন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গটা ছিল, মানে বেশিরভাগ পড়াশোনা করে না, ওই সঙ্গটাই আমাকে অ্যাকচুয়ালি ভালো লাগতো। তখন তো বাচ্চা মন, ওদের পড়াশোনা করতে হয় না, পিঠে মারধর খেতে হয় না, পড়াশোনা করে না দেখে। তো ওটাই আমি লাইফটা বেছে নিয়েছিলাম যে আমিও পড়াশোনা করবো না। পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন ছিল, মানে খেলাধুলা, নাচ, যে কোনো বিষয়? না, অ্যাকচুয়ালি কি আমাদের তখন ওই মাঠে ঘাটে খেলতাম, আমাদের মাঠঘাট যেমন ছিল। তো এখন তো ওইসব সব ভরাট হয়ে গেছে। মাঠে ঘাটে খেলা আর ঘরে সংসারে মায়ের হাতে একটু হেল্প করা, মানে পড়াশোনার পর আমার এই লাইফটাই ছিল। আর বাকি বোনেরা কি করতো, মানে বাকি বোনেরা বলতে আমার তো, আমরা 3 বোনের মধ্যে আমি বড়। তো আমার থেকে ছোট 4 বছরের ছোট মেজো বোন, তার থেকে 6 বছরের ছোটটা। ওরা পড়াশোনা করেছে। ওরা যোগাযোগ আছে ওদের সাথে? হ্যাঁ, আমার বোনেরা আমার প্রাণ একদম। এই ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা হচ্ছে মানে আমার বিয়ে থেকে শুরু। মানে তোমার তখন 14 বছর বয়স। 14 বছর বয়স। 14 বছর বয়স। এত ছোট বয়সে কেন বিয়ে দিয়েছিল? মানে তখন তো পড়াশোনা যেহেতু ছেড়ে দিয়েছি, আর আমি একটু মানে 14 বছর যে আমাকে কেউ বলতো না, মানে ধরো 18, 19, 20 বছর বয়স হয়েছে। আর তখন বেশিরভাগ হচ্ছে যেহেতু পড়া ছেড়ে দিয়েছি, গরিব ঘরে 3টে মেয়ে, বাবা একটু পরিশ্রমের চাপ বেশি পড়ে যাচ্ছিল। তারপর দিদিমার বাড়িতে একজন লোক আসলো, তখন সে বললো যে তাহলে আমি আমার বোনের ছেলের জন্য একটা মেয়ে চাই। তখন আমার দিদিমা আমাকে নিয়ে গিয়ে দেখালো। সম্বন্ধ করে? হ্যাঁ, সম্বন্ধ করে হয়েছে। তারপর বলো। তারপরে গিয়ে দেখানোর পর 1 মাসের মধ্যেই ও সেটা দিয়ে হয়ে গেল। এবার আমার হাজবেন্ড একটু মেশিন মেকানিক ছিলেন, তো কাঁচা পয়সা চাকরি করতো না।
আচ্ছা, উনি মেশিন, ওই ইন্টারলক মেশিন যে হয়, যেটাতে যে গেঞ্জির জামা কাপড় তৈরি হয়, ওই মেশিনের মেকানিক ছিলেন। নিজের বাড়িঘর দেখে দিয়ে দেয়নি, তো ভাড়া বাড়ি থেকে বিয়ে দিয়েছিল, রেন্টে থাকতো, মাসির বাড়িতেই ভাড়া থাকতো আমার হাজবেন্ড আর তার মা, আর কেউ ছিল না ফ্যামিলির মধ্যে। মানে নির্ঝঞ্ঝাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এবারে বিয়ে হয়ে গেল 14 বছর, তারপরে ওর অভাবে কাটিয়েছি অতগুলো দিন, অতগুলো বছর, ছোটবেলাটা পুরোটাই অভাবে চলেছে। এবার বিয়ের পর একটু স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে আমার থেকে সুখী বোধ আর কেউ নেই। তখন মানে হাতে চাঁদ পাওয়ার মতন ব্যাপার সংসার। আর ওইটুখানি বয়স থেকে আমার স্টার্ট, মানে 14 বছর বয়স থেকেই। 15 বছরে আমি প্রেগনেন্ট হই, 16 বছরে আমার ছেলে হয়, বড় ছেলে। তারপরে গিয়ে আমার ছোট ছেলে হয় 19 বছর বয়সে। এবারে আমার হাজব্যান্ড চেঞ্জ হতে শুরু করে। আমার হাজব্যান্ড যেহেতু মেশিন মেকানিক ছিলেন, তো ওনার কাছে লেডিস মানে মেয়েরাও মেশিন সেলাই করতে আসতেন। তোর কি নিজস্ব না, ওনার ইয়ে ছিল, সবটা নিজেরই ছিল, ওটাও রেন্টে নেওয়া ছিল, একটা ঘর নিয়ে সেখানে সব খুলে। সেটা কোথায়? ওই ওখানে বেলঘড়িয়া, বেলঘড়িয়া নন্দননগর। আচ্ছা। তো পাশে একটা মহিলা আসে, তো উনি বিধবা ছিলেন, ওনার হাজবেন্ড ছিল না, তো ওনার সঙ্গে আফেরে উনি জড়িয়ে পড়েন। তো জড়িয়ে পড়ার পর তখন তো আমি মানে নিজের সংসার আর বাবা মার সংসারে যেতাম, মানে এই দুটো ঘর ছাড়া আমার জীবনে আর কোনো কিছু ছিল না। তখন একটু আমার চেঞ্জটা কি করে বুঝতে পারলে? চেঞ্জটা বুঝতে পারলে উনি রাত্রে ফিরতেন না এক এক দিন। তো ওনার দোকান 11টার মধ্যে লাস্ট টাইম, 11টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। উনি বাড়িতে আসতেন 3টে, 4টে, 2টো, আর ড্রিঙ্ক করে ফিরতেন। তারপরে গিয়ে এই করতে করতে আমাদের মধ্যে একটু ঝগড়া শুরু হয়ে গেল, মানে আমি মেনে নিতে পারতাম না, তা কোনো ওয়াইফই মেনে নেয় না। তারপর এক একদিন রাতেও আসতো না, তো আমি এরকম না খেয়ে বসে থাকতাম। তখন ও যখন আসতো, এসে খেয়ে ভাত মানে খাবার দাবার খেয়ে উঠতে উঠতে দেখছি সকাল হয়ে গেছে। তো এই নিয়ে এক কথা দু কথা মারধরও চলতো। তো আমি বাবা আমার কাছে কিছু বলিনি কোনোদিনও সেরকম ভাবে, বলি ঠিক আছে ভালো আছি। এটা কতদিন চলেছে? প্রায় 6 মাস 1 বছর। আমি দেখছি ড্রিঙ্ক করে আসছে, কি হলো দেরি করে আসছে, বলেছে কাজের চাপ, প্রেশার, এত বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায়, মানে কথা বলতে গিয়ে সময় হয়ে গেছে, বুঝতে পারিনি এত 3টে বেজে গেছে। এরকম করতে করতে সময় বাড়তে লাগলো। তখন গিয়ে আমাকে একজন বোন ডেকেছিল, ওই ছেলেটা টোকানো সামনে। তো এরকম করে ওরা বললো আর কি। যখন কি তুমি খুব মারধর করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারধর মানে খুব বাজেভাবে মারতো। তারপর তো ওই মাসির বাড়ি ছেড়ে চলে এলাম। কিভাবে মারতো? মাঝে মারতো মানে হাত দিয়ে মারতো, মুখে ঘুষি মারতো বেশিরভাগ। চোখ ফোক আমার লাল, মানে চোখের মণিটা যে লাল হয়ে রক্ত জমাট হয়ে যেত, কালো হয়ে যেত। ওই দোকানে মানে লোকাল হসপিটালে যখন যেতাম দেখানোর জন্যে, ধরো লাল হয়ে গেছে, মেডিসিন তো খেতে হবে না, তো ব্যথা যন্ত্রণা হবে, ইনফেকশনও হয়ে যেত তারে চোখ। তখন কি করতাম, যখন যেতাম লোকাল হসপিটালে, যে বলতাম স্যার আমার এরকম, কি বলতো কি হয়েছে, কি করে হয়েছে। তখন আমি বলছি যে স্যার এরকম চাপ ফল ছিল, ওই সাবান হাতে তাম দিতে গিয়ে হ্যান্ডেল ছিটকে গিয়ে লেগেছে, এরকমভাবে মানে মিথ্যে কথা বলতাম। না তো ট্রিটমেন্ট করবে না, তো বলবে হাজব্যান্ড মেরেছে, তাহলে যাও পুলিশের কাছে চলে যাও, থানায় চলে যাও। এসব জিনিসগুলো আমার মাথায় কোনোদিনও আসেনি। মানে হাজব্যান্ড মেরেছে, ঠিক আছে, 2 দিন একটুখানি ঠেয়ে করে আবার ঠিক হয়ে যাবে, আবার সংসারটা বোধহয় ঠিক হয়ে যায়, এইভাবেই চলেছে মানে দীর্ঘদিন। বাবা মাকে জানাওনি? বাবা মাকে জানাইনি। এবারে কি হলো, আমি মাসি শাশুড়ি বাড়ি ছেড়ে ওখানে 10 বছর ছিলাম, ছেড়ে ঘোলায়, মানে আমাদের পানিহাটি ঘোলা হাসপাতাল যেখানে, ওখানে ছিলাম। ওখানে থাকার পর ওখানে বাড়িওয়ালা ওখানে মারধর হতে পারে উঠিয়ে দিল। যাই হোক, বাড়িওয়ালারা তো সহ্য করবে না, তখন ওনারা উঠিয়ে দিল। আমাদের সোদপুর মহেন্দ্রনগর ওখানে এক জায়গায় ভাড়া গিয়েছিলাম, 1 মাস মানে হয়েছিল যখন আমার অ্যাক্সিডেন্টের আগে, তার আগের মাসেই আমি এসেছি। তো একদিন বিনা কারণে আমাকে খুব মেরেছে, মানে দুপুরবেলা এলো, এসে সোজা মারধর শুরু করে দিল। কি কারণ? মানে এমন কোনো কারণ নেই, উনি এসে সেদিনকে শুধু মুধু মেরেছিল। মানে সেদিন আমার খুব রাগ লেগেছিল যে আমি তো কোনো ঝগড়াও করিনি, কিছু জিজ্ঞাসাও করিনি, কিছুই করিনি, কেন এরকম করলো। তো আমার মাথায় কোমর ছাড়িয়ে এত বড় বড় চুল ছিল। কি করেছো? তখন চুল কি করতো, টেনে টেনে, মানে যেমন জামা কাপড় আমরা কিছু ছিঁড়ি না, ওরম করে করে ছিঁড়তো, আর চুল ধরে মানে কাবু করে দিত। আমি আর চুল ধরলে কোনো কিছু করতে পারতাম না। চুল ধরে কিভাবে টানতো? মানে ধরো কোনো সুতির কাপড় যেমন আমরা টেনে ছিঁড়ি, তো হাত দিয়ে ধরো আমাদের একটু মানে একটা কাপড়ের টুকরো লাগবে, ওরকম ভাবে টানতো, এরকম করে করে গায়ে জোর দিয়ে দিয়ে। তারপরে আমি রেগে ছেলেদেরকে রেখেই চলে এলাম। চলে আসার পরে অটো ধরলাম, ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর এবারে বাবা ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে চোখে মাথা দিয়ে রক্ত বেরিয়ে যেত? না, ফুলে যেত জায়গায় জায়গায়,
সেসব জায়গা থেকে চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত না, মুঠো করে করে টানতো তো, মানে গোল গোল জায়গায় জায়গায় চাক চাক হয়ে ফুলে যেত। আর চোখটা আমার একদম বন্ধ হয়ে গেছিলো, একটা চোখ। তারপরে বাবার কাছে চলে, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুষি মেরেছিল। উনি মা বেশিরভাগ মুখটা নষ্ট করে দিতে চাইতো। তো বাবার কাছে চলে আসলাম, চলে আসার পর বাবা ডাক্তার দেখালো, ওষুধ টষুধ কিনে দিল। তা আমি আর তখনই ডিসিশন নিলাম যে আমি আর কোনোদিনও যাবো না, মানে খুব কড়া। বাচ্চা দুটো কার কাছে ছিল? বাচ্চা দুটো তখন ওখানেই ছিল, মানে আমাকে মেরেছে, আমি রাগের ঠেলায় চলে এসেছি। ওদের গায়ে হাত তুলতো না? না না, ওদের কিছু করতো না। তারপরে চলে আসলাম, পরে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি আর কোনোদিনও যাবই না। মানে আমি এত পরিমাণে আমার জেদ চলে এসেছিল। তখন আমি সব খুলে খুলে আমার মাদেরকে বলতে লাগলাম। মা বললো কেন যাবি না? তখন আমি বললাম যে দেখো তোমাদের জামাই এরকম এরকম করছে, আমি এরকম দীর্ঘদিন তোমাদের কাছে কিছু বলিনি, কিন্তু এরকম করছে, আমি আর সহ্য করতে উঠতে পারছি না। তার বাড়িতে খরচা দিত, খাওয়া দাওয়ার খরচা সব ঠিক ছিল, সব ঠিক ছিল, ওনার বাইরের নেশাটা ছিল। মানে তোমাদের আর কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো ফ্যামিলি, মানে সংসারই সামলাও শুধু, আর কিচ্ছু তোমার এর ছাড়া কোনো ভূমিকা নেই ওইখানে। যেহেতু উনি চেয়েছিলেন কি, ওনার মা বয়স্ক, ওনার জীবনে ওনার মা ছাড়া আর কেউ নেই, মাকে দেখভাল করব আর ছেলেদেরকে মানুষ করব। মা কার কাছে থাকতো ওই সময়টা যখন তোমার সাথে এরকম অত্যাচার চালাচ্ছে? উনি কি করতেন? উনি তো মানে আটকাতে আসতো, ওনারও লেগে যেত মারধর। মাকেও ধরে মেরে দিত? হ্যাঁ, লেগে যেত, ওনার লেগে যেত। ধরো কোনো কিছু লাঠি ফাটি দিয়ে মারতে গেল, তখন ও টানলো, একবার তো সে হাত কেটে গেল, 3টে সেলাই পড়লো মায়ের, তো উনি ভয় পেতেন, বয়স্ক মানুষ। কি হয়েছিল সেই হাত কেটে? হাত কেটে গেছে, সেলাই পড়েছিল। উনি তখন আমাকে সেদিনকে, মানে সেদিনকার ঘটনা রাতে কি হয়েছিল, আমাদের বাড়িতে আমার জ্যাঠামশাইয়ের কালী পুজো ছিল, আর সবাই আমার 3 বোনেরাও সবাই এসছে বর নিয়ে নিয়ে, আমিও গিয়েছিলাম, আমার ছেলেদেরকে রেখে গিয়েছিলাম ঘুম পাড়িয়ে। রাত্রে তো কালী পুজো হয়, তো পুজো টুজো দেখে চলে আসবো করে। তখন আমার শাশুড়ি মায়ের কাছে ছেলে দুটো রেখে তা আমি গিয়েছিলাম। তুমি একা গেছিলে? না, হাজবেন্ড গেছিল। আমি সেদিন আর থাকিনি, মানে পুজো হচ্ছে, পুজো দেখে তোমাকে চলো এবার বাড়ি চলে যাই, ছেলেরা ঘুমোচ্ছে, দেখাতে উঠে কান্নাকাটি করবে, চলো। ওনার সেদিন থাকার ইচ্ছে ছিল, তো আমি সেদিনকে থাকিনি। কেন থাকলাম না? যেহেতু ড্রিঙ্ক ট্রিঙ্ক করবে, আরও সব আছে, রাত ভোর জাগবে, সবার সাথে আনন্দ ঠানন্দ করবে, শালি ঠালিরা সবাই রয়েছে সেখানে। উনি আমার জন্য চলে আসতে হলো, মানে একটা রাগ হয়ে গেল। তখন এসে সেদিনকে রাতেও আমাকে খুব মারলো। পরে সেদিন আমার শাশুড়ি আটকাতে গিয়ে ওনার হাত ফাত কেটে গেছিলো, হয়ে সেলাই টেলাই পড়েছিল, অনেকদিন ভুগেছে এনার হাত। চিৎকার করে কাঁদছো, করছো, সবাই শুনতে পেয়েও কিছু বলতো না? এখন কারণ ঝামেলায় কেউ যেতে চায় না, মেয়েলি কেসে তো কোনো কিছুই না, যতই তুমি তোমার ওয়াইফকে পিটাও না কেন। তা তুমি কোনো ক্লাবে গিয়ে কোনো কারোর কাছে বলোনি কেন যে এরকম আমার সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে, আমি আর নিতে পারছি না? আমি ওইসব কি বললাম না, আমার মাথায় কোনোদিন ওইসব আসেনি যে থানায় অনেকে, এখন দেখি না যে স্বামী হাজবেন্ড মেরেছে দেখে চলে গেল থানায়। আমি এরকম কোনোদিনও করিনি, মানে ওই সেই দিনই রাগের ঠেলায় চলে গেছি আর বলেছি যে আমি আর সংসার করব না, এর সাথে আমি আর থাকতে পারবো না। তারপর কি হলো? তারপরে গিয়ে আমি জেদ ধরে বসে রইলাম। বাবা ডাক্তার দেখানোর পরে চোখের ট্রিটমেন্ট চললো, আস্তে আস্তে সুস্থ হলাম। তারপরে গিয়ে মা বলতে লাগলো, কেমন মা তুই, দুটো বাচ্চা তুই ফেলে রেখে চলে এলি। হ্যাঁ, আমি তো এত কষ্ট করেছি তোদেরকে নিয়ে, কোনোদিন এক রাত কোথাও থাকিনি, আমি কি ছেড়ে চলে গেছি তোদের? মা এরকম বলতে লাগলো। আমার যে কি জেদ ধরেছিল, মানে আমি একেবারে জেদে ধরে বসেছি, আমি কোনো দিন আর যাবো না, দরকার বলে লোকের বাড়ি বাসন মেজে নিজের সব পেট চালিয়ে নেবো, মা আমি কোনো দিন যাবো না। তো একদিন কি হলো, আমার হাজব্যান্ড রাত্রিবেলায় আসলো, এসে আমাকে একটু বোঝালো ঠোঝালো, আপনার মেয়ে এরকম করে ওরকম করে, তার জন্য এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তো আমার মা ওরকম একটা সুযোগে ছিল যে হাজব্যান্ড আসলে দিয়ে দেবে। তো আসলো পরে, তখন আমার বাবা, শেষ ভরসা আমার বাবা ছিল, মাকে সব কথা খুলে বলতে পারতাম না। বাবা বলল যে ঠিক আছে মা, আজকে যখন নিতে এসছে তাহলে তুই আজকে চলে যা, ভালো না লাগলে পরের দিন চলে আসবি। আচ্ছা, তারপর মানে কি বলবো, মানে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, মানে শেষ ভরসা আমার বাবা ছিল। আমি মানে মেনে নিতে পারছিলাম না যে আমার বাবা ওই কথা বললো। যে এক্সপেক্ট করেছিলে বাবা তোমাকে বারণ করবে যে না যেতে হবে না, আমার কাছেই থাক। মায়ের ওপর দিয়ে হয়তো আমার বাবা যাবে যে থাক, এখন ও আরো কিছুদিন থাক, বা কিছু যখন ও ঠিক মনে করবে যাবে। মানে তখনকার জন্যে আমার না ছিল বান্ধবী, না ছিল কিছু, আর রিলেটিভ মানে আত্মীয় স্বজনরা সব কাছাকাছিই থাকে, কার বাড়িতে যাব? তখন বাবা বললো, পরে খুব কষ্ট হলো, থাকি যাই গিয়ে, মরে যাব কি বেঁচে থাকবো, ওখানেই থাকবো। পরে 2 দিন ওনারা আমাকে রাখতে পারলো না, চলে গেলাম। পরে যেদিন গেলাম, রাত্রেই তো গেলাম, তার পরের দিন আমার এই অ্যাক্সিডেন্টটা ঘটে। কি ঘটেছিল? এটা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, বললাম না প্রথমে যে আমার হাজব্যান্ড রাত করে ফিরতেন, তো দরজা আমরা ছিটকিনি দিতাম না, যেহেতু বারান্দায়
মানে ঘর বারান্দা ছিল, বারান্দায় আমার শাশুড়ি মা ঘুমোতেন। তো একটা সিকিউরিটি ছিল, যে বয়স্ক মানুষ তো বারান্দায় থাকেই, তো ছিটকেনি দিতাম না, ঘর আজ্জে রাখতাম। আমার হাজবেন্ড যখন খুশি আসতেন রাতে। তো সেপ্টেম্বরের মাস ছিল, 5 তারিখ ছিল। খাটে ছেলেরা, 2টো ছেলে ঘুমোচ্ছে, আমি নিচে মেঝেতে বিছনা করে শুয়েছিলাম। তখন অর্ধেক রাতে এসে আমার মুখে অ্যাসিডটা ঢেলে দিল ঘুমন্ত অবস্থায়। মদ্যপান করে? হ্যাঁ, মানে সারাটা ঘর ধোঁয়ায় ভরে গেছিল। তুমি ঘুমোচ্ছ আর সেই সময় অ্যাসিডটা ঢেলে দিল। সেই জ্বালা পোড়া চিৎকারতে সারা পাড়ার লোকেরা সব চলে এসেছিল। মানে আমার অতটুকুই মনে আছে। আমি তখন দেখতে পাচ্ছি যে আমার ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, মানে জামা খসে পড়ে গেল। নাইটি পরেছিলাম, জামাটা খসে মানে পুড়ে গিয়ে খসে পড়ে গেল। আমার ছেলে চিৎকার করছে, মানে এবার লোকে তো বুঝতে পারছে না ওটা হলে মানুষ কি করতে পারে, কি হেল্প করলে পেশেন্টটার মানে মানুষটা, সামনের মানুষটার উপকার হবে। তখন তো মানুষ অত কিছু, আমার তো 2010-এ অ্যাক্সিডেন্টটা হয়, তখন মানুষ এতটা সরবর ছিল না, জানতো না। তখন আমার ছেলে ভেবেছে যে গায়ে আগুন লেগে গেছে, আমার বড় ছেলে। তখন বলছে মায়ের গায়ে জল ঢেলে দাও, সবাইকে বলছে আমার মায়ের গায়ে জল ঢেলে দাও, আমার মায়ের গায়ে জল ঢেলে দাও, মা পুড়ে যাচ্ছে, আমার মার গায়ে জল ঢেলে দাও। কেউ আর এক বালতিও জল ঢেলে দিল না, সবাই দাঁড়িয়ে মজা দেখছে। তখন জল ঢেলে দিলে বোধহয় এতটা ডিপ আমার হতো না। তাও ওই অবস্থায় হসপিটাল নিয়ে গেল, কোনো রকম একটা নাইটি বাইটি পরিয়ে ঘোলা পানিহাটি হসপিটালে নিয়ে গেল। ওখানে আমি বলছি আমার চোখ জ্বলে যাচ্ছে, আমাকে জল দাও, আমাকে জল দাও। সেখানেও ফেলে রেখে দিল, বেড নেই, কিছু নেই, একটা কোনায় রেখে দিল। ওখান থেকে ট্রান্সফার করে দিল আরজি করে। আমার পুরো মনে আছে যতটুকু, শুধু নিয়েই গেল। তারপরে সেই ভর্তি রেখে দিল, তখন পাড়ার লোকেরাই নিয়ে গেছিল। তারপরে সেই ভর্তি করে দিল, 2 দিন পর আমার জ্ঞান এসেছিল। তখন এসছে পরে আমি দেখতে পাচ্ছিলাম না কিছু। যখন জ্ঞান এলো তখন আমার বোনেরা, আমার মা বাবা, তখন সবাইকে কাছে পেয়েছি। কেউ গিয়ে খবর দিল না তোমার ফ্যামিলিকে? কখন মানে আমার হাজবেন্ডের সাথে তো খবর? হ্যাঁ, আমার হাজবেন্ড নিজের পিঠ বাঁচানোর জন্য বলেছিল, আমি নিজে ঢেলেছি। কার কাছে বলেছে কথাগুলো? হসপিটালে। ও আবার হসপিটালেও এসছে? হসপিটালে ওকে তো ধরেছিল সবাই, ও গেছিল হসপিটালে ভর্তি করতে। আমার বাবা মারা তো এসব তখন কিছুই জানে না। যখন পাড়ার লোকেরা ফোন করেছে যে মানে আমার বরকে ফোন টোন করে তখন আনিয়েছে, তখন উনি বলছে আমি তো জানি না, ও নিচে করেছে। মানে হসপিটালে যখন পেশেন্ট, মানে আমাকে যখন নিয়ে গেল, তখন তো পেশেন্টকে তো বাড়ির লোককে জিজ্ঞাসা করবে যে কি হয়ে ঘটনাটা হলো, তাহলে তো ভর্তি করবে না, তো ভর্তি করবে না, ট্রিটমেন্ট হবে না। তখন আমার হাজবেন্ড করেছিল, অশান্তি হয়েছিল, ও নিজে নিজে করেছে, এই কথা বলে আমাকে ভর্তি করিয়েছিল। তা সেটা কি সবাই বিশ্বাস করলো? জানি না, বলতে পারবো না তখনকার গোয়াতার বলে। ভর্তি তো আমাকে করিয়ে দিয়েছিল। তারপর তো 2 দিন পর আমার জ্ঞান আসে। জ্ঞান আসার পর তারপরে আমার বাবা মা, একদিন দেখলাম যে বিকেলবেলা করে বাবা মা বোনেরা সবাই, বোনের হাজবেন্ড সবাই গেছিল। যাওয়ার পরে তখন আমি দেখতে পারতাম না। আর শাশুড়ি কি করছিল? বাড়িতেই ছিল। শাশুড়ি কোনো রিয়াকশন নেই? না, শাশুড়ি হসপিটালে যায়নি? না, উনি কোনোদিনও যায়নি। উনি আমার ছেলেদেরকে, মানে ওই সময় আমি যেহেতু আমার অ্যাবসেন্টে সামলেছে, চললো ট্রিটমেন্ট ওখানে আমার। তখন আমি 2 চোখেই দেখতে দিতাম না। তো মা বিকেলবেলা করে যেত, আয়া মাসিদের কাছেই মানে আমার ড্রেসিং ঠেসিং সবই চলতো ওইভাবে। আমি মানে মানুষ মরে গেছে আরজিকর হসপিটালে, বার্ন পেশেন্টরা বাঁচে না, মানে সব মরে যায়। আর কি বার্ন পেশেন্ট, মানে আমরা পুড়ে যাওয়াকে বার্ন পেশেন্ট, তো বেশিরভাগই মরে যায়, বাঁচে না। তো তখন আমি দেখতে পারতাম না। তো দেখছি, মানে শুনতে তো পারতাম তো কানে, এপাশে মানুষ মরে গেছে, এই পাশের মানুষ মরে গেছে, আমি মধ্যিখানে 3 দিন এভাবে কাটিয়ে দিলাম। আমার মা আমাকে দেখতে গিয়ে দেখছে যে মরা মানুষের গন্ধ বেরিয়ে গেছে। তখন গিয়ে অবজেকশন করলো যে একটা মানুষ তো জ্যান্ত আছে, তোমরা একটুখানিও মরে গেছে যেটা তাকে সরাতে পারছো না, গন্ধে তো ওয়ার্ডে টেকা যাচ্ছে না। তারপরে গিয়ে কথা বলার পর তখন গিয়ে সরালো। তারপরে দিনের পর যখন একটু সুস্থ হতে লাগলাম না, তখন ভয় করতে শুরু করলো। কেন পেশেন্ট নেই, পুরো ওয়ার্ড খালি, আমি একা, মানে কারোর আসা যাওয়ারও শব্দ পাওয়া যায় না, কিছু না। তখন ভয় লাগতে শুরু করলো। তখন আমার মা একদিনকে রাত্রেবেলা ছিল, ওই 2.5 মাসের মধ্যে, মানে আমার মা একদিনই ছিল। তখন উনি রাত্রেবেলা থেকে
পরের দিন আমাকে বনসই দিয়ে নিয়ে চলে আসলো। আর 2.5 মাস পুরো একা তুমি হসপিটালে? না, আগে প্রথমে পেশেন্ট আসতো, আজকে এসছে তো পরশু দিন মরে গেছে, মানে 2 দিন থেকে মরে গেছে, কেউ রাতারাতি মরে গেছে, এরকম হতো। মানে 2.5 মাসের মধ্যে আমি একমাত্র পেশেন্ট বেঁচে, মানে আমাকে যখন বনসই দিল তখন ডাক্তারও মানা করলো না যে না পেশেন্ট কিন্তু কিছু হয়ে গেলে আপনাদের দায়িত্ব বা কিছু, বললো নিয়ে যান আপনারা বাইরে ট্রিটমেন্ট করবেন, এখানে কিছু হবে না। তোমার বাপের বাড়ির দিকে যে বোনেরা ছিল এবং বাবা, মানে তারা কি করেছে? তারা শুধু ভেবেছে যে আমি আগে সুস্থ হই। বাবা এসেছিল দেখতে? হ্যাঁ, বাবা প্রতিদিন যেত, মা যেত। তুমি বলেছো যে তোমার বাবা কিছুটা হলেও তোমার প্রতি একটা সফট কর্নার ছিল, মানে তোমাকে ভালোবাসতো। যখন এই ঘটনাটা ঘটলো তো তোমার বাবা কেন কোনো স্টেপ নেয়নি? কেন বাবা স্টেপ নেয়নি? বাবা তো তখন ওনার একটাই মানে চিন্তা ছিল যে আমার মেয়েটা আগে সুস্থ হোক, তারপর আমি মানে কেস টেস করবে। আমি সুস্থ হলাম না, আমি 2.5 মাস থেকে চলে আসলাম, বাবা বনসই দিয়ে নিয়ে চলে আসলো, আমার হসপিটাল দিয়ে কোনো ডকুমেন্টসও দিল না। কেন? কারণ যেহেতু বন্ডে সাইন করে নিয়ে এসছে না, কোনো ডকুমেন্টস দেবে না, দিলো না। তারপরে গিয়ে বাড়িতে নিয়ে এসে প্রাইভেট দেখালো, প্রাইভেট দেখানোর পর এবারে গিয়ে আবার আমি সার্জারির জন্য, প্লাস্টিক সার্জারি, মানে আমি খাবারও খেতে পারতাম না, আমি হাঁটা আমার একদম জোড়া লেগে গেছিলো, চোখের পাতা, এই যে এখন না কন্ডিশন দেখছো না, আমার এটা 10 বারের বেশি সার্জারি করার পর আমার এটা মানে গেল 1 নভেম্বর মানে 11খানা অপারেশন হলো, মানে কমপ্লিট মানে সব থেকে বেশি আমার ড্যামেজ হয়েছে মুখটা। এবার গিয়ে আমার এই আমার এই চোখটা খারাপ হয়ে গেছে, দেখতে পাই না, বাঁদিকের চোখটা দেখতে পাবো। আর এটা আমি 80% মানে খারাপ হয়ে গেছে, 20% ভিশন আছে। মানে তুমি বসে রয়েছো না, আমি ভালো করে তোমাকেও দেখতে পাচ্ছি না, ঘোলাটে ঘোলাটে। মানে এই নিয়েই আমি নিজের জার্নিটা 2010 থেকে 24 পর্যন্ত এইভাবে লড়াই করে যাচ্ছি। কন্টিনিউস 2 বছর আমার লেগেছে ঘা শুকাতে, মানে আমার ফেস, আমার এই কপালে হাড় দেখা যেত। কিরকম খরচাপাতি হয়েছে? প্রচুর টাকা খরচা আছে। আমার বাবা কাজ করেছে আর আমার পিছনে ঢেলেছে, কাজ করেছে আমার পিছনে, খাওয়া দাওয়া মানে হচ্ছে কি হচ্ছে না সেসবের কোনো জ্ঞান ছিল না। যা নিজের গরিব ঘরে যা পয়সা করি জমানো ছিল, সরকারি হসপিটালে আমি ট্রিটমেন্ট করেছি ঠিকই, কোনো ফেসিলিটি পাইনি, সব আমাদের বাইরের থেকে কিনতে হয়েছে। আমি যে এতবার দীর্ঘবার অপারেশন করেছি, আমাদের যে সেলাইটা করে না এক জায়গার থেকে আর সে কেটে যাওয়াগুলো যে সেলাই, ওইগুলো সুতোগুলো আমাদেরকে কিনতে হতো, সব কিনতে হতো। খালি যে ডাক্তার যে শুধু অপারেশন করবে সেই খরচাটুকু লাগে না, আদা সব কিনতে হতো। বনসই দিয়ে যখন বাবা সাইন করে দিয়ে যখন চলে এলো, তো যাওয়ার পরে যেহেতু আমার বাবা কাঠমিস্ত্রি, তো আমাদের ঘরে বড় বড় আয়না, তখন আমাকে বাইরে রেখে আমার বাবা সব আয়নাগুলো খুলে ফেললো। আমার মেয়ে ভয় পাবে, আয়নাগুলো সব খুলে ফেলে তারপর আমাকে ঘরে নিয়ে এসে বসালো, বললো আমার মেয়ে ভয় পাবে, আজকে কি আরেকটাও আয়না রাখবে না, সব খুলে ফেলল। তারপরে গিয়ে এবারে আয়নার সঙ্গে পরিচয় হলো, নিজের ড্রেসিং নিজেকে করতে হতো, নিজেকে দেখে ভয় পাইনি। ভেরি গুড। ভয় পাইনি, নিজেকে দেখেই ভয় মানে ড্রেসিং করা, মেডিসিন লাগানো, ভয় পাইনি আমি একটা কারণে, যখন আয়না দেখার আগেও যখন আমি হসপিটাল থেকে বাড়ি ছিলাম, আমার মেজো বোনের মেয়েটা ছোট, তখনও 4 বছর বয়স হবে, মানে কথা বলে শুধু, ও এসে আমার মাকে বলতো, মানে আমার মশারিটা, যেহেতু আমি বার্ন পেশেন্ট ছিলাম, সারাক্ষণ মশারি টানিয়ে রাখতে হতো যাতে পোকামাকড় না ধরে, মাছি না বসতে পারে, ইনফেকশন হয়ে যাবে। তো ও আমার মশারির তলায় এসে বলতো, মাসি তোমার ব্যথা লেগেছে, আসো আমি তো তোমার মলম লাগিয়ে দিই। ও ভয় পেত না আমাকে দেখে। ওর মা আমাকে দেখে, আমি একা ঘরে থাকলে আসতো না, ভয় পেত। ধরো সন্ধেবেলা এসছে ঘুরতে আমাদের বাড়ি বেড়াতে এসে তখন হয়তো মা নেই ঘরে, এবারে বলতো, বাইরে থেকে চিল্লাতো, ওমা তুমি কোথায়, ওমা তুমি কোথায়, জানতো কিন্তু যে আমি ঘরে আছি, ঢুকতো না, ভয় পেত। তখন এত কষ্ট হতো না, মানে নিজের শরীরের জ্বালা যন্ত্রণার থেকেও বেশি। তোরা তো আমার নিজের, তোরা ওদিকে আমাকে দেখে ভয় পাস।
তারপরে একদিন ছোট বোন শুনলো যে আমাকে হসপিটাল থেকে নিয়ে এসছে। ও হসপিটালে দেখতে যায়নি, ওর বাচ্চা ছোট, তো দেখতে আসলো। দেখতে এসে ওকে যখন আমার মা বললো যে যা দিদির সঙ্গে দেখা করে, তখন ও গিয়ে আমাকে মশারির তলায় দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। শুধু বললো এটা আমার দিদি না। তারপরে আস্তে আস্তে সাহস হতে লাগলো মেয়েটাকে দেখে। যখন ও মেয়েটা, মানে ওরা আসতো না অথচ মেয়েটা আসতো, আসো মাসি তোমাকে একটু মলম লাগিয়ে দিই, তোমার কোথায় ব্যথা, তোমাকে ব্যান্ডেজ লাগিয়ে দিই, এরকম করে করে বলতো। তখন থেকে আমার সাহস ওর থেকে পাওয়া, বলে না মানে ডুবে যাওয়া মানুষও খড়কুটা আঁকড়ে ধরে। দিনের পর দিন আমি, তারপরে 2 বছর আমি ঘরে বিছানায় ছিলাম। দিনের পর দিন তো মানে দেখতে পারছি না আয়না ঠিকই, তখন তো আমি হাত দিয়ে তো বুঝতে পারি যে আমার এসব জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। তারপর মা বলতো তুই আয়না দেখে দেখে মলম লাগাতে পারবি, ড্রেসিং করতে পারবি? তখন বলতাম কি হ্যাঁ আমি পারবো। মানে সেই যে সাহসটা, হ্যাঁ আমি পারবো, সেই সাহসটা আমি আজও বজায় রাখি। ঠিক আছে, তখন থেকে ওই আয়না আর ভয় পাইনি, আয়না দেখে সব কিছু করতাম। তারপরে গিয়ে আরজিগলে আবার সার্জারির জন্য সে প্রথমবার ভর্তি হলাম। তখন ওই যে বললাম মা আসেনি, সেদিন মা কি করেছিল, আমাকে দেখতে না গিয়ে সেদিন আমার হাজব্যান্ডের কাছে গেছিলো। তো গেছে পরে, তখন দুপুরবেলা গেছে, গিয়ে দেখে আমার হাজব্যান্ড ওই মহিলার সাথে শুয়ে রয়েছে। এই ঘটনা ঘটার পর? হ্যাঁ, তখন বিয়ে করে নিয়েছে। তো আর বাচ্চা দুটো তোমার ছেলে? আমার বড় ছেলে তখন ছিল না, মাঠে খেলতে গিয়েছিল। ছোটটা ও আমার ওই মহিলার যে ছেলে ছিল ওর সঙ্গে খেলছিল, ব্যাট বল খেলছিল। তখন আমার মাকে দেখে বলছে যে, তখন তো ও 4 বছরের বাচ্চা, তখন বলছে যে আমার দিদা এসছে, আমার দিদা এসছে, মানে আনন্দ পেয়েছে, দিদা এসছে, আমার দিদা এসছে। এই কথা যখন বলেছে তখন ওই মহিলাটা খাটের থেকে, মানে দিদা এসছে মানে কানে শুনতে পেয়েছে, তাড়াতাড়ি করে লাফ দিয়ে এক পাশে গিয়ে দাঁড়িয়েছিল, মানে নিচে নেমে, খাট থেকে নেমে আলমারি কোনায় গিয়ে দাঁড়িয়েছিল। কারণ আমার মা গিয়ে দেখে মানে একেবারে অবাক, যে যেই মেয়েকে আমি কষ্ট করে লোকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে এই খাট দিয়েছি, বিয়েতে আমার মেয়ে সবে কি, এখানে অন্য একটা মহিলা শুয়ে রয়েছে আমারই মেয়ের জামাইয়ের সাথে। তখন বলছে ও বাপি ওঠো, আমি এসছি তো, ওঠো, তুমি তো মামুনকে, মানে আমার বাড়ির নাম মামুন নিকনেম, বলছে মামুনকে তো দেখতে যাও না, তুমি তো সেই যে হসপিটালে যে ভর্তি হলো তারপর তো কোনো খোঁজ খবরও নিচ্ছ না। তখন বলে হ্যাঁ যাবো, আমি সময় পাই না, কিছু না তা না। মা অত কথাবার্তা বাড়ায়নি। মা আমার জিজ্ঞেস করেনি তোমার মা ইনি কে? না, মা আর কিছু জানে, মা তো বুঝেই গেছে যে ও বসে রয়েছে, ও আর কোশ্চেন করে কি করবে। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলো ভালোই তো আছেন, নতুন বৌমার হাতে রান্না খাচ্ছেন, আর একজন মরলো কি বাচ্চা, খোঁজ নেওয়ারও কোনো কথা নেই, খোঁজ নেই আপনার? তখন বললো আর তৈরি ভাত খাবো, একে নিয়ে তো আমি জ্বালা যন্ত্রণায় পড়েছি। মানে আমার শাশুড়ি মাকে দেখতে পারতো না, গালাগাল করতো। তোমার শাশুড়ি যখন ও এরকম বিয়ে করে ফেলেছে, ওকে নিয়ে আছে, তোমার শাশুড়ির কর্তব্য ছিল না যে তোমাদের বাড়ির লোককে জানানো? ওটাই তো কথা। এইরকম অবস্থা না না, উনি জানাই, একবার নিজে চেষ্টা করে দুটো বাচ্চাকে নিয়ে আসেনি, আমরা জানি না। সেদিন আমার মা যদি না যেত তাহলে জানতেই পারতো না। তখন আমার বাড়িওয়ালাকে বললো যে আপনি তো দেখেছেন, বিয়ে শাদী হচ্ছে, আপনাদের কি ব্যাপার, কি এগুলো বিয়ে করলো কি করে? তখন বললো ও তো বলেছে আপনার মেয়ে নাকি মারা গেছে, মানে আমি মারা গেছি। আমি হসপিটালে, মানে আমাকে হসপিটালে ভর্তি করে দেওয়ার পরই ওই মহিলাকে নিয়ে উনি থাকতেন ওই বাড়িতে। তখন উনি অবজেকশন করেছে যে এইভাবে তো একটা সম্পর্ক চালানো যায় না, বাড়িওয়ালা যেহেতু কলোনির মধ্যে থাকে, তো সমাজের একটা ব্যাপার থাকে। তখন বলেছে তুমি যখন এরকমই থাকবা, তোমার তাহলে আগের বউর খবর কি? তখন বলছে ও মারা গেছে। তাহলে মারা গেছে, তো যখন তাহলে তুমি এরকম এর মানে সম্পর্ক ছাড়া তুমি এরকমভাবে রয়েছো, তাহলে বিয়ে ঠিয়ে করলে করে নাও, আমাদের তো ছেলেমেয়েরা দেখে বড় হবে না, ছেলেমেয়েরা দেখছে যে তুমি এরকমভাবে একটা মেয়ে ছেলেকে নিয়ে থাকছো। তখন বললো যে ঠিক আছে। তারপর ওই বিয়ে করলো, অনুষ্ঠান করে আবার বিয়ে করলো। একদিন কি হলো, আমার শাশুড়ি মা দুজনকে নিয়ে আসলো, আমার দুই ছেলেকে নিয়ে এসে বললো মাকে দেখতে চায়। তখন মাকে দেখতে চায়, পরে আমার ছেলেদেরকে রাখলো, আর ওই যে বউকে বিয়ে করেছে যে মহিলাটাকে, তার বিষয় এ কথা সে কথা। তখন আমার মা বলেছে যে আপনি তো একবারও তো জানানোর প্রয়োজন মনে করলেন না, এটা তো আপনাদেরই ভুল। তারপরে সেই যে দিয়ে গেল, আর কোনো দিনও উনি ফিরে এলো না, বাচ্চাগুলোকে দিয়ে চলে গেল। যে তারপরে জিনিসপত্র নিয়ে আসার পর আমি কেস করি। কি কেস করলে? কেস করলাম তোমার যে অ্যাসিড অ্যাটাক কেস করা হলো, যেটা সত্যিকারের ঘটনা, যেটা আমি বলেছি মানে কোর্ট কেস করার সময়,
যেটা যেটা ঘটনা ঘটেছে পুরো এই কথা বলে কেস করা হলো। তারপর কেস করার পরে উনি অ্যারেস্ট হলেন। অ্যারেস্ট হওয়ার পর উনি 3 মাস ছিলেন। একদিন শুনি যে বেরিয়ে গেছে বেলে। কিন্তু এই কন্টেস্ট চলেছে কত বছর ধরে চলছে? 13 বছর। তা এখনো কোনো রেমেডি আসে না, এখন আসবে কি করে? উনি তো মারা গেছেন, কেস খারিজ হয়ে গেছে। হাজবেন্ড মারাও গেছে? 2 বছর হলো। কি হয়েছিল হাজবেন্ডের? উনি ড্রিঙ্ক করতেন, হার্ট অ্যাটাক করেছে। তারপরে গিয়ে ওই কেস করার পর এবারে মা নিয়ে যেত কোর্টে। মা নিয়ে যাওয়ার পর একদিন মাকে বললাম তোমার যেতে হবে না, মানে রান্না করবে, আবার আমাকে নিয়ে গিয়ে কোর্টের মধ্যে দিন 5টা পর্যন্ত বসে থাকবে, আবার এসে সংসারে কাজ করবে। তখন প্রথম আমার ঘর থেকে আমার অ্যাক্সিডেন্টের পর আমার বেরোলাম, তো একটা ওড়না নিলাম, এমনি তো ওড়না ঢেকে বেরোতাম, তো ওইভাবে বেরিয়ে একা একা বেরিয়ে গিয়ে তারপরে সেই মানে কিভাবে ঢাকলে নিজেকে যে প্রিপারেশন নেওয়া হবে সেটাও তো নেই, বেরোতে বেরোতে শিখেছি। তো বেরিয়ে গিয়ে তো সমাজ আরও বেশি আমাদেরকে মানে সুই ফোটাতে লাগলো। ট্রেনে বাসে তো বলতো এই সরো 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 পুড়ে গেছো, সরে যাও এখান থেকে, তোমাকে দেখে ভয় পাবে সবাই। বাচ্চাটা আমাদেরকে দেখে ভয় পাচ্ছে না, কিন্তু বাচ্চার মানে বাড়ির লোকেরা মা বলছে যে ওকে দেখে মানে ভয়টা ঢুকিয়ে দিচ্ছে। আমি দেখছি বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মা আগলে নিয়ে বলছে যে রাজা তোমাকে দেখে ভয় পাচ্ছে, সরো সরো সরো। মানে তখনের জার্নিটা যে আজও আমাকে ফেস করতে হয়। এবার তারপরে কি হলো, যেহেতু ছেলে দুটোকে যখন দিয়ে চলে গেল, আর কোনো খোঁজ খবর নিল না, নেবেও না সেটা আমরা জানতামই, দিয়ে চলে গেল। এখন হচ্ছে আমার বাবার হচ্ছে আমার মেয়েকে এখনও ট্রিটমেন্ট করতে হবে, আমার 2টো বাচ্চা, নিজেরা খাবো কি, ছেলে দুটোকে পড়াশোনা করাবো কি না খাওয়াবো, মানে তখন মানে একটা কী যে পরিস্থিতি গিয়েছে, মানে আমরা আজও ভাবলাম যে গায়ে কাটা দিয়ে ওঠে। তখন আমার মা তখন খাইয়ে মানুষ বড় করবে না পড়াশোনা শেখাবে, তখন এখন আমার বড় ছেলেটার ওই মানে পরিস্থিতিতে পড়ে পড়াশোনা আর করাতে পারলাম না। তো এখন মানে 8 বছর বয়সে আমার বড় ছেলে কাজে যেতে হয়েছে। কি কাজ করে ও প্রিন্টিং কারখানায় কাজ করে। মানে ওর খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল, ওকে তখন আর ও 5-এ পড়ে, তখন পড়াশোনা ওকে ছাড়িয়ে দিতে হলো। আর ছোটোটাকে আমাদের রামচন্দ্রপুর স্কুলে ভর্তি করিয়ে দিলাম। তো ওখানে ও যেহেতু সরকারি, তো আমাদের কিছুটা আমার বৌদি দেখতো, মানে আমার পিস্তত দাদার বউ, ও দেখিয়ে টিউশনি করাতো, আর ও পড়তে লাগলো। আর আমার বড়ো ছেলেকে তখন কাজে পাঠিয়ে দিলাম। এখন কি কাজ করছো? আমি তখন আর কোনো কাজ করি না, তখন তো আমি ভালো করে দেখতে পাই না তো তোর চোখে, মানে এইটাই একটা মাথায় ঢুকেছিল যে কি কাজ করব, চোখে তো দেখতে পাই না। তখন কি করলাম যে আমাদের পাড়ায় একজন বড় বাজার থেকে পুঁতি নিয়ে এসে বিভিন্ন রকমের ডিজাইনের জিনিস বানায়, তো শিখতে হবে, তো দেখেই তো আর কাজ পারবো না, শিখিয়ে দেওয়ার লোক পাই না। তো আমাদের গলিতেই আরও 2-1 মহিলা ওই ছেলেটার কাছ থেকে নিয়ে এসে করছে, শিখে করছে। তো আমার মা বলেছে আমার মেয়েটাকে একটু শিখিয়ে দিও না, ও ঘরে বসে থাকে, ও করতে পারবে। তো আমি বলার পর আমি বলেছি, আমার মা কয়ালে কি তোমার মেয়েকে দেখে ভয় লাগে, তোমার মেয়ের কাছে যাবো না। কে বলেছে? মহিলাটা। হ্যাঁ, আমার মাকে বলেছে, মা বলে ও আসবে না তোর কাছে, তোকে দেখে ভয় পায়। ঠিক আছে। তো যেই আমার পিস্তত দাদার বউ ও করছিল, ও শিখে এসেছিল, ওকে দেখে সেই মানে দীর্ঘদিন বসে 5 টাকার কাজও হয় না, মানে 2 টাকার কাজও করতে এক দিনে বহু টাইম চলে যায়। খুঁটে পুঁতি দিয়ে সুতো দিয়ে, মানে সুতো কাটতেও আমার অসুবিধে, তাও করতাম। করতে তখন দেখলাম যে দূরের জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, কাছে খুঁটে নিয়ে করতে দূরের ভিশনটা চলে যাচ্ছে, মানে দূরের দিকে আমি তাকিয়ে কিছু দেখতে পাচ্ছি না। তখন কি হলো, আমি বললাম যে না, এটা তো আর করা যাবে না, 2-4-5 টাকার কাজের জন্য আমি চোখটা, আমার একটাই চোখ আর অতটুকুই আমি দেখতে পাই, ওইটুকুনি করলাম তো ঘরে একেবারে অন্ধ হয়ে বসে যাব। তখন কি করলাম, আর কাজ করলাম না। তারপরে গিয়ে আমার একজন পরিচিত মাসি বলতাম, সে একটা কারখানার খোঁজ দিল, মানে শার্টের কারখানা, ছেলেদের শার্ট তৈরি হয়, শার্টের কারখানা। বললো তুই একটু টেবিল পরিষ্কার করে দিবি, একটু ঝাড় দিয়ে দিবি, হ্যাঁ তোকে এতটুকু টাকা দেবো। ঠিক আছে, ঘরে বসে থাকার থেকে তো ভালো, আর হাত খরচাও তো লাগে বাচ্চা কাচ্চার ঘরে। ঠিক আছে, গিয়ে কিছুদিন করলাম, তখন একদিন ছাড়িয়ে দিল। কেন জানি না, এবার বললো পরে ছাড়িয়ে দিল, পরে আমি হয়তো আমি ভালো দেখতে পাই না, কাজ টাজ হয়তো হচ্ছে না আমাকে দিয়ে, আমি আর কোশ্চেন করিনি। তারপরে ওই কারখানায় একটা বয়স্ক লোক কাজ করতো, দাদু করে ডাকতাম, সে আবার অন্য একটা কারখানার জায়গায় বললো সেটা হচ্ছে খড়দা।
তো ট্রেনে করে গিয়ে ওখান থেকে হেঁটে গিয়ে তারপরে গিয়ে ট্রেন যেতাম। 15 দিনের মতন, মানে 2 সপ্তাহ করেছি। করার পর একদিন দেখলাম না করে দিল। তো মনের ভিতর না একটা মানে সন্দেহ জাগলো যে কেন না করে দিল আমাকে। মানে সেদিন ওখানেও না করে দিল, কাজ করার পর এখানেও না করে দিল। আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাকে কি দিয়ে কাজ, আমি পারছি না, কোনো ভুল হচ্ছে? তখন বললো না, তোমাকে দেখে সবাই ভয় পাচ্ছে কারিগররা, তোমাকে কাজ দেওয়া যাবে না। তারপর মানে কষ্ট তো অনেক হলো, যে ভিক্ষে তো চাইছি না, পরিশ্রম করেই টাকা রোজগার করতে চাইছি, তো সেটাও পথ বন্ধ হয়ে গেল। তারপর কি, তখন আমি একদম ঢেকে বেরোতাম, শুধু চোখ দুটো চশমা পরার পর মানে খোলা থাকতো, পুরো ওড়না ফোড়না দিয়ে পেঁচিয়ে মেচিয়ে বেরোতাম। ওইভাবেই গরমে কষ্ট করেছি, ওইভাবেই কাজ করতাম। তো ছাড়িয়ে দিল পর, কোশ্চেন করলো পর, তারপর আমি আর কোনো জায়গায় কাজের জন্য চেষ্টাও করিনি। যে আমাকে থেকে তো সবাই ভয় পায়, আমি কি গিয়ে কাজ করব, মানে সেই ভরসাটুকুও চলে গেছিলো। তারপর দীর্ঘদিন বসেই ছিলাম। তারপরে গিয়ে আমার একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়। বন্ধুর সাথে যোগাযোগ হয় মানে আমার ছেলে তখন তো ছোট, ফোন টোন দিইনি, তো কারখানায় একটা ছেলে কাজ করতো, তার ফোনেই আমার ছেলের খোঁজ খবর নিতাম। কেন ও বাড়ি থেকে বাইরে, কারখানার থেকে ওকে কাজ করতে হতো, বাড়িতে আসতে পারতো না। তো ওর সঙ্গে কথাবার্তা বলতে তখন ওর মাধ্যমে একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়। তখন সেই বন্ধুটা আমাকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করে 2015-তে। ও ফেসবুকে তখন মীর ফাউন্ডেশন অ্যাড দেখে, যেটা তোমার শাহরুখ খান স্যারের। আর ওখানেও আমার ডকুমেন্টস নিয়ে মেল করে মেল আইডিতে, তো কোনো রিপ্লাই আসেনি। তখন ওটা আরেক দিন দেখে আবার মেল করে, মেল করার পর তখন রিপ্লাই আসে। তখন রিপ্লাই আসে আচ্ছা, মানে রিপ্লাই এলো, মানে আমার মানে হাতে চাঁদ পাওয়ার মতন, কারণ আমার ট্রিটমেন্ট সব বন্ধ ছিল, কোনো অপারেশন কোনো সার্জারি চলছিল না। তারপরে গিয়ে রিপ্লাই এলো পরে আমি গিয়ে HR লাইনে দেখা করলাম। ওখানে আমার অপরাজিতা গাঙ্গুলি, অপরাজিতা দিয়েছিল। তারপর গিয়ে যোগাযোগ করলাম পরে, তখন বললো যে এরকম ডকুমেন্টস করো, সব দাও, তা একটা ক্ষতিপূরণ যেটা পায় সরকার থেকে সেটাও পাবে। মানে আমি জানতামই না যে অ্যাসিড অ্যাটাকের পর সরকার থেকে একটা কম্পেনসেশন বলে একটা যেটা আছে, ক্ষতিপূরণ, সেটা পায়। মানে আমাদের উকিলরাও সেটা জানাইনি, আমাকে বলেইনি কোনো দিনও। তো আমিও সেসব নিয়ে আর ঘাটাইনি। তো কেসের মতন চলছিল ওই কেস। তারপরে গিয়ে আমি দিলাম সব ডকুমেন্টস দেওয়ার পর, তখন আমার কেস হাইকোর্টে চললো। এটা মীর ফাউন্ডেশন থেকেই কেস চলেছিল, মানে খরচাপাতি টানে। তো ওখান থেকে আমি 7 লাখ টাকা পাই। 7 লাখ টাকা পাই। 7 লাখ টাকা পাওয়ার পর তখন আমাদেরকে 25% দেওয়া হলো, মানে অ্যাকাউন্টে আমরা ইউজ করতে পারবো। আর 75% আমাদের 10 বছরের জন্য ফিক্সড করা, মানে ওটা সরকার থেকেই তখন ওটা শিডিউল। আগে কী করতো, দিয়ে দিত ওটা খরচা করার জন্যে, মানে ট্রিটমেন্টের পিছনে। আমাদের একবেলা সেটা আর হয়নি, সেটা হচ্ছে ফিক্সড হয়ে যেত। এবার যেটা আমরা টাকা কি হয়, ফিক্সড করলে যেটা 10 বছরের জন্য কিছু পার্সেন্ট বেড়ে একটু বাড়ে না, আমাদের যেটা নর্মালি করে, আমাদের সেটা হবে না। আমাদেরটা হচ্ছে ইন্টারেস্ট যেটা জমে গিয়ে হয়, সেটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। আচ্ছা, মানে ওটা দিয়ে আমাদের রোজকার মানে খরচাপাতি আমরা যাতে চালাতে পারি। তো আমার 5,25,000 টাকা আছে, সেটা ইন্টারেস্টটা আমার প্রত্যেক মাসে ঢুকে যায়, তো সেটা দিয়ে আমি চলি। তারপরে গিয়ে মীর ফাউন্ডেশন থেকে তখন কি হলো, বছরে একবার করে সার্জারি করায়। তখন আমি কলকাতায় সার্জারি করালাম। আমি তো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি, আর মানে আর প্রাইভেটে, মানে তখন আকাশ পাতাল তফাৎ। হসপিটালে কি হতো, সরকারি হসপিটালে আমার যেহেতু এখানটায় পুড়ে গেছে, হাতের দেখো আমার এখানটায় পোড়া, তো এখানটায় ইঞ্জেকশনটা দিয়ে চলে যেত। আমার যেহেতু এখানটায় ভেনটা ভিতরে ঢুকে রয়েছে, ডেবে গেছে, এখানটায় ফুলে থাকতো মেডিসিনটা, ওরা হাতও দিত না, যে ডলে দিলে আমি ওইরকম হাত ধরেই কাঁদতে থাকতাম। ওই যে ইঞ্জেকশনটা চ্যালেঞ্জ করা থাকে না, এখন তো সুচ ফুটিয়ে ইঞ্জেকশন দেয় না, চ্যালেঞ্জে দিয়ে চলে যায়। ওরা কি করলো, চ্যালেঞ্জে মুখটা খুলে পাঞ্চ করলো, চলে গেল। ঘুম থেকে ডেকে মানে যেহেতু ঘুমের মানে সকালে একটা ইঞ্জেকশন থাকে, দিয়ে চলে গেল। এখানটা এরকম টোপলা হয়ে ফুলে রইলো। আচ্ছা, আমি কাঁদছি, অথচ নার্সরা কি করলো, হাত দিয়ে মেডিসিনটা যে যাতে যায়, কষ্টটা কম হয়, ওটা দরকারই নেই। সেটা কোথায়, কোন আরজি করে? হ্যাঁ, আমার বেশিরভাগ আরজি করে সব ট্রিটমেন্ট হয়েছে। তো আরজি করে নার্সরা এরকম কোন রকম এসে যে দেখা সেই না। তারপর আমার মেডিকেল হসপিটালেও হয়েছে অনেকবার অপারেশন, 2-3 বার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওই একই সেম জিনিসই করতো, আরজি করেও করেছে। গরুর মতন ইঞ্জেকশন দিয়ে চলে গেল। ডলার ইনজেকশন মানে গরুকে তোমরা দেখোনি? হ্যাঁ, গরুর মতো ইনজেকশন, আমি তো সেটা জানি। হ্যাঁ, গরুকে মানে মানুষকে মানুষ না, পশুর মতন ইনজেকশন দিয়ে চলে গেল। এটা আরজিকর হসপিটালে?
মেডিকেলও হয়েছে, মেডিকেলেও সেম সেম একই, সরকারি হসপিটাল মানে এরকম। তাও যেহেতু আমি প্রথম আমার জীবনে প্রাইভেটে আমি ট্রিটমেন্ট করালাম, তখন মানে বুঝতে পারলাম যে কষ্টটা কেমন, মানে কেয়ারিংটা ভালো লাগলো। তখন থেকে আমার ট্রিটমেন্টের যেহেতু সার্জারি সবই তখন শাহরুখ খান ওই যে মির ফাউন্ডেশন থেকে করায়, তো বছরে একবার করে সার্জারি করতে লাগলাম আমি একটা একটা করে। ওখানে কিরকম ট্রিটমেন্ট হয়েছে? ভালো হয়েছিল। প্রথমবার এমআরআইতে করিয়েছিল, তো ওখানে তো তারপর বন্ধ হয়ে গেল। এখন যেটা করাচ্ছিল তোমার কোঠারি মেডিকেলে, আচ্ছা, আলিপুর কোঠারি। তারপর দিল্লিতে গেলে, দিল্লিতেও যে দিল্লিতে গিয়ে করাতে চায় দিল্লিতেও ফ্রি আছে, এখন জায়গা আছে বিএলকে, ওটা নাম্বার 4-এ রয়েছে, ভালো সার্জারি হয়। তো সেই সময় যদি তোমাকে দিল্লিতে গিয়ে সার্জারি করতে হয়, তো সেখানে যাতায়াতের খরচা, থাকা খাওয়া সবই মির ফাউন্ডেশন দিচ্ছে? না, এখন হচ্ছে কি হয়েছে, মির ফাউন্ডেশনের থেকে যে শাহিন মালিক বলেন ছিল, এইচআরএ ছিল, উনি ওখান থেকে বেরিয়ে এসে উনি নিজে একটা সার্ভাইভার আমাদের মতনই, ওনার উপরও অ্যাটাক হয়েছিল, অ্যাসিড অ্যাটাক। উনি নিজে একটা ফাউন্ডেশন খোলে, ব্রেভ সোল ফাউন্ডেশন। ব্রেভ সোল ফাউন্ডেশন, আচ্ছা। ওটা হচ্ছে উনি দিল্লিতে খোলেন। আচ্ছা। তখন উনি তো যেহেতু পশ্চিমবাংলায় এসেছিল মির ফাউন্ডেশনের থ্রুতে, তখন উনি এসে দেখেছে পশ্চিমবাংলার অবস্থা কি। উনি ওখানে দিল্লিতে তো আছে মেন অফিস, কলকাতাতেও আমাদের খুলেছে, যেটা আমাদের কলকাতার কোঅর্ডিনেটর হচ্ছে অপরাজিতা গাঙ্গুলি, উনি এটা কলকাতারটা উনি দেখভাল করে, দেখেন। তো ওইটাতে এখন আমরা যেহেতু দিল্লিতে আপনা ঘর আছে, ওখানে গিয়ে থাকা যায়, ওখানে থেকে পুরো ট্রিটমেন্টটা নেওয়া যায়। মানে তুমি মনে করো ওখানে থেকে অপারেশন করলে, অপারেশন আসছি হন তো 2 দিন করে ছুটি দিয়ে দিল, ওখানে থেকে আবার ড্রেসিংগুলো কমপ্লিট করে ডিসচার্জ নিয়ে তারপর আবার বাড়ি চলে আসো, মানে একদম সুস্থ করে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আর ওখানে যদি মনে করো যে তুমি থাকবে, থাকারও ব্যবস্থা আছে। মেয়েরা নিজেরাই রান্না করছে, নিজেরাই খাচ্ছে, নিজেরাই থাকছে। আমার ম্যাম আবার ঘুরতে নিয়ে যাচ্ছে, পার্কে নিয়ে যাচ্ছে, সিনেমা নিয়ে যাচ্ছে। ওই খরচাপাতিগুলো কারা করছে? ওরাই করছে? ওটা ব্রেভ সোল থেকে করছে। ব্রেভ সোল থেকেই সব করছে? না, আমি তো দিল্লিতে অনেক গিয়েছিলাম, তো আমি জানি, দেখেছি গিয়ে। মানে ওখানে গিয়ে ট্রিটমেন্ট একদম প্রপার হয়েছে, কোনো রকম কষ্ট না, এইরকম না যে তোমাকে দেখে যে ওরা ভয় পাচ্ছে, ওরকম কিছু না? না না না, দিল্লিতে আমি আমার তো মুখ ঢাকা, মানে আমি ওই যে পেঁচিয়ে পেঁচিয়ে বেরোতাম যেটা, সেটা আমার দিল্লিতে গিয়ে আমার ওই জিনিসটা খুলেছে। আমি এখনো মাস্ক পরে বেরোই। ওখানে কি, ওখানে মেয়েরা ওপেন বেরোয়, অ্যাসিড অ্যাটাক যে মেয়েরগুলো, ওরা কেউ ঢাকা নিয়ে বেরোয় না। ওই সাহসটা কে জগিয়েছে তোমাকে? সাহসটা এবার আমার জীবনে আমি সাহসটা পেলাম যেটা, যখন আমি মির ফাউন্ডেশনে প্রথম গেলাম অফিসে, তখন গিয়ে দেখলাম যে আমার মতন, মানে আমি জানতামই না যে অ্যাসিড অ্যাটাক আরও মেয়েদের উপর হয়েছে, বা আরও মেয়েরা এরকম আছে আমার মতন। মানে আমি জানতাম জীবনে, মানে পৃথিবীতে মানে আমি একাই, তুমি শেষ শেষ, আর আমি একাই হয়েছি এই জিনিসটা আমারই উপর হয়েছে। তো গিয়ে যখন দেখলাম যে আরও মেয়েরা বসে রয়েছে দিব্যি, ওরা হাসছে খেলছে, মানে একা একাই ট্রাভেল করছে, তো ভালো আছে ওরা, মানে ওদেরকে দেখে আমার নিজের মধ্যে সাহস মানে দ্বিগুণ বেড়ে গেল। তাই আমি কেন পারবো না? আমিও সাজবো, যতটুকু সাজা যায়, চুলটা ভালো করে বাঁধবো, ভালো করে ড্রেসটা পরবো, হাতে চুড়ি পরবো। আমি চুড়ি পরতাম না, একটা পর্যায়ে শাখা পলা খুলে পেরেছিলাম, আমি চুড়ি পরতাম না। ওরা তো লিপস্টিকও লাগাচ্ছে দেখছি, আজও আমি লাগাই। এবার এইভাবে ওদেরকে দেখে আমার সাহস বাড়তে লাগলো, তারপর এইভাবে চলতে লাগলো। এখন আমি যে মেয়ে, বিয়ে হয়ে যাওয়ার পর ধানকল চিনতাম না, মানে পানিহাটি যে ধানকল চিনতাম না, আর এখন আমি সব জায়গায় যেতে পারি। অসুবিধা হয়, চোখে দেখতে পাই না, পড়ে যাই রাস্তায় হোঁচটকে, আবার উঠে দাঁড়াই, আবার হাঁটি, ট্রেনে, মেট্রোতে, এমনকি আমি প্লেনেও একা যাতায়াত করি। প্লেনে কোথায় গেছো? প্লেনে দিল্লিতে গেছি ট্রিটমেন্টের জন্য। আমাদের কলকাতা থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকার এবং হচ্ছে লোকাল যে কাউন্সিলর হয়, মানে পলিটিক্যাল পারপাসে যারা আজকে একটা ভালো ভালো জায়গায় আছে, সেই জায়গা থেকে কি কোনোদিন কোনোভাবে তুমি কোনো সাহায্য পাওনি? না। তোমার বাবা কি তাদের কাছে কোনো আর্জি জানায়নি যে আমার মেয়ের সাথে এইরকম অকথ্য অত্যাচার দীর্ঘদিন ধরে চলেছে, এবং কোনোভাবে কেউ আমার মেয়েকে সুস্থ জীবন ফিরিয়ে আনার জন্য কোনো রকম সাহায্য করেনি? সেইখানে আপনার কাছে এসছি, আপনি আমাকে সেই সাহায্যটা করুন, সেরকম কোনো না। আমার যেমন ধরো, আমার জীবনে আমার কি হয়েছে, আমি কেস করেছি, আমার বাবা মা খুবই সাধারণ মানুষ, ওনারা ওইসবের জন্য যায় না, মানে কাজ করছে, পয়সা আনছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, ওনাদের জীবন ওখানেই শেষ। তো আমার লড়াইটা আমি যেহেতু পুরোটা লড়েছি, কেসের পিছনে পুরোটাই আমি দৌড়াদৌড়ি করেছি,
বাবা মা পেছনে ছিল ঠিকই। তারপরে কি হলো, এবারে থানা পুলিশ, আমি তো কোর্টে গেছি, আমি জানতাম ওখানকার ব্যাপারগুলো কি, কোনো পাত্তা দেওয়া হয় না কেউ কাউকে। আমার হাজব্যান্ড যখন মারা যায়, তার যখন সম্পত্তির জন্যে মানে আমার ছেলেদের জন্য যাই, তার ইসের জন্যে, তখন কি না আমার মানে থানায় গিয়ে আমি বলি যে আমার হাজব্যান্ড মারা গেছে, ওই দোকানটা যেহেতু আমার ছেলেরা যাতে ও দোকানে বসতে পারে, কাজ করতে পারে, কি প্রমাণ আছে যে ওটা আপনার হাজব্যান্ড? তো রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট তো নেই। তখন আমি বিয়ের ফটো আছে স্যার, আমি ওটা দেখালে হবে? বলে ওটা তো এমনিও বার করা যায়, আমাকে বলে দিল থানা থেকে। তারপর আমি কি করলাম, আমাদের ওখানে যে কাউন্সিলর ছিল উনি ভালো, তো ওনাকে বললাম, পরে উনি ওনার থ্রুতে আমাদের উপর একটু নজর দিল। তো বললো দোকানটা চলো কোথায় দেখি, এই দেখি ওই দেখি। তারপর গেলাম, গিয়ে বললাম যে এরকম এই দোকানে আমার হাজব্যান্ড কাজ করতো, এটাই ওনার দোকান। তাই গিয়ে এবার দোকানেওয়ালার সঙ্গে কথা বললাম, মানে দোকানটা তো রেন্টে ছিল ঘরটা। তখন উনি বললো না, ওনাকে চিনি না, কিছু না, ওনার নামে কোনো দোকান নেই। যেহেতু যে মহিলাটা ছিল ওনার নামেই মানে এগ্রিমেন্ট করা ছিল। তা পুলিশ বললো কি আমাকে উল্টো, যে আপনার তো রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, আপনার কোনো মানে ভূমিকা নেই এখানে, ওদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, উনি হচ্ছে হাজব্যান্ড মানে ওয়াইফ আমার হাজব্যান্ডের। আমি বললাম স্যার আমার কথা ছাড়ুন, ছেলে দুটো তো ওনারই ছিল, আমার তো ওনার ছেলেদের বার্থ সার্টিফিকেটে তো ওনারই নাম, তাহলে আমার ছেলেরা কি কোনো কিছুতেই হবে না? ছেলেরা যদি লায়ক হয়ে এখন দাবি করে আমার বাবার সম্পত্তি আমাদের চাই, তাহলে তখন কি বলছো? ওই যার সঙ্গে বিয়ে হয়েছিল উনি তো নিজেরা জিনিসপত্র সব কিছু ওনার নামে করে নিয়েছে, যেহেতু উনি ম্যারেজ মানে ইয়ে করেছিল, কি বলে, রেজিস্ট্রি ম্যারেজ করে রেখেছিল। সব কিছুতে উনি যেহেতু রয়েছে, ওনারই সব কিছু, উনি তো সব বিক্রি বাট্টা করে দিয়ে উনি ওনার জায়গায় আবার চলে গেছে। এনিওয়ে, এখন কেমন আছো? এখন কেমন সব এত কিছু ঝড়ঝাপটা কাটিয়ে সন্তানদের নিয়ে কিভাবে লাইফ কাটাচ্ছ? এখন আমার বড় ছেলে 21 বছর বয়স, ছোট ছেলের তোমার 17 বছর বয়স। তো ছোট ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা লকডাউনের সময় মানে আর্থিক অবস্থা তখন তো খাওয়াই ঠিক করে সবার তো কাজকর্ম মানে সবারই পরিস্থিতি খারাপ ছিল, তখন আর পড়াশোনা চালাতে পারিনি। আমার পড়াশোনাটা 3 বছর ছাড়ানো হয়ে গেছিলো। তো আবার গেল বছর, তার আগের বছর তখন বললো যে মা আমি আবার পড়াশোনা করব। আমি মা হয়ে বলবো তুই পড়বি না, আমি পারবো না? তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে তুই পড়, আমার কষ্ট হলে আমি তোকে চালিয়ে নেব। ও পড়ছে। তো আমি আমাদের যে ব্রেসোল ফাউন্ডেশন থেকে ললিত গেট্রি স্ট্যান্ডে আমাকে জবের জন্যে জব দিয়েছিল, সিকিউরিটি ডিপার্টমেন্টে আমি জব করছিলাম, আরও আমার মতন মেয়েরা করছে। তো ওখানে আমি কাজ করছিলাম। এখন আমি নিজের পার্সোনাল ইস্যুর জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, আবার আমি কাজ করব একদম একদম। তারপরে গিয়ে এখন চলছে, ভালোই চলছে, ছেলেরা কাজ করছে, বাবার বয়স হয়ে যাচ্ছে, বাবা একটা চোখে দেখতে পায় না, ওইভাবে মা এখন সংসারের কাজ নিয়েই ব্যস্ত। বাকি বোনেরা তো আমার প্রাণ, কিছু ভালো খাবার খাওয়ার আগেও আমার কথা ভাবে, দিদি বলি এটা আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে রে। বোনের বড়রাও তো খুব ভালো, মানে দিদি বলতে প্রাণ একদম, যে এই দিদি এটা খেতে চেয়েছে, ঠিক আছে তাহলে এটা দিদির জন্য নিয়ে যাবো, খাবো। তার মানে এখন তুমি তোমার মা বাবার কাছে বাড়িতে সুন্দরভাবে। আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আমার বাবা মাকে কাছে পেয়েছি, মানে আমার জীবনের সবচেয়ে বড় একটা আক্ষেপ, মানে কি বলবো তোমাকে, যে আমি আমার বাবা মাকে কাছে পেলাম হসপিটালের বেডের থেকে। এটা যদি আমার বাবা মা একটু আগে দিত, জানি না তাদের কাছে তারা ঠিক ছিল, আমাকে আরেকটু সময় দিতে পারতো, যে মেয়েটা এখন যেতে চাইছে না তাহলে থাক, ওর সময় কেন, আমারও ওপর অনেকটা প্রেশার, যেহেতু আমি আমার নিজের 10 বছরের সংসার ছেড়ে আমি চলে আসতে চাইছি, তো আমারও তো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, নাহলে কেউ এমনি তার সাজানো সংসার ফেলে দিয়ে কেউ চলে আসতে চায়। তো সেই সময়টুকু যদি আমার বাবা মা দিত তাহলে হয়তো আর একটু অন্য কিছুই হতো। সুনীতি, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। তোমাকে দেখে 4টে মানুষের আর আমি একটা কথা বলবো, বাবা মা যেমন আমাকে হসপিটালে বেডের থেকে পেয়েছি, আজ আমি বাবা মার ভরসা হতে চাই, কারণ আমার বাবা মার ছেলে নেই। এখন আমার বাবা মা যেন ভরসা করতে পারে যে আমার মেয়ে আছে, আমার বড় মেয়ে আছে, আমার আর কিছু লাগবে না, ও সবটা দেখে নেবে, এই ভরসাটুকু হতে চাই। আর আমার ছেলেদের বাবার সাপোর্ট তো কোনোদিনও ওরা পায়নি, ওরা যেন সেই সাপোর্টটা আমার কাছ থেকে পায়, যে আমার মা এই অবস্থাও
যতটা মানে একটা নর্মাল মানুষ করতে পারে না তার থেকে অনেক বেশি করে দিয়ে গেছে। যেহেতু আমার বাবা মার একটা ঘরে আমরা সবাই থাকি, আমার ইচ্ছে আমার ছেলেদেরকে ঘর করে দিয়ে যাব। জানি না কবে করতে পারবো, তবে আশা ইচ্ছে ভরসা নিজের মধ্যে অনেকটাই রাখি, করে দিতে পারবো। অ্যাসিড মুখে যখন ঢালার পর যে তোমার পুরো সম্পূর্ণ চেহারাটাই পাল্টে গেল, তারপর তোমার এতগুলো সার্জারি হয়েছে, তার মধ্যে কি পরিবর্তন হলো? মানে এখন নর্মালি তুমি কিরকম মানে ফিল করো, মানে চোখ দিয়ে কিরকম ভাবে এখন কি মানে তোমার দূরদৃষ্টিটা কিরকম অবস্থা আছে, নাকের কি কন্ডিশন আছে, তোমার ঠোঁটের কি কন্ডিশন আছে, মানে এইগুলো আমাকে একটু খুলে বলো। আমার অ্যাক্সিডেন্টের পর আমার যেটা হয়েছিল, নাকটা পুরোটাই আমার দেখতেই পাচ্ছ, নাকটা পুরোটাই খসে পড়ে গেছে, খসে পড়ে গেছে আমার। এখন মানে কি হয়েছে, নাকে তো একটা ঘা ছিল, ও তারপর থেকে আমার মুখ থেকেই আমি মানে অভ্যেস হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়া ছাড়া মুখ থেকেই হয়। আর আমার ঠোঁটটা যে দেখেছো, আজকে আমি লিপস্টিক লাগিয়েছি, এই ঠোঁটটা আমার দুবার আমার সার্জারি হয়েছে। মানে ঠোঁটটা আমার এখানে লেগে গেছিলো, মানে উল্টে জোড়া লেগে গেছিলো। মানে আমি 2.5 মাস আমি লিকুইড খাবার খেয়েছিলাম, ভাত চিবিয়ে খেতে পারিনি, মুখের ভেতরটা আমার ঘা হয়ে গেছিলো। ঠোঁট নিচে নেমে গেছে, এটা উঠে গেছিলো, এটা তো আমার সার্জারি হয়েছে, আচ্ছা, চামড়া বসিয়েছে, এখানে আমার চামড়া ছিল না, আচ্ছা, এই ঠোঁটটা এইখানে উঠে গেছিল, মানে বড় হয়েছিল। আর এটা এইখানে জোড়া লেগে গেছিল, এই দেখো আমার এখান থেকে চামড়া বসানো, এটা উল্টে এরকম ভাবে এইখানে লেগে গেছিল। কিছু খেতে বলে পড়ে যেত, জুরজুর করে ভাত খাবার খেতে গেলে পড়ে যায়। তারপরে এটা আমি দুবার অপারেশন করার পর আজকে আমার ঠোঁট ঠিক আছে, তাও হাঁটা বড় হয়ে গেছে, তবু ঠিক আছে, চালিয়ে নিতে পারি। আর নাকের নিঃশ্বাস আমার খোলা আছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হয় না, কিন্তু যখন আমার ঘাটা ছিল, একটা ঘায়ের একটা গন্ধ পেটে যেত, তখন আমার ভাল লাগতো না, বমি পেত, তখন ওই ঘায়ের গন্ধটা, তারপর থেকে যে মুখ থেকে নিয়ে আমার একটা অভ্যেস করলাম না, নাক থেকে নিলে নিঃশ্বাসটা নিলে একটা গন্ধ আসে, যেটা আমাদের মানে গন্ধের কাজ করে, মুখ থেকে তো সেটা হয় না, তখন আমি মুখ থেকে নিঃশ্বাস নিতে নিতে সেরকম একটা অভ্যেস হয়ে গেছে আমার। ঘ্রাণ শক্তি কি কমে গেছে? না, ঘ্রাণ শক্তি কমেনি, ঘ্রাণ শক্তি তীব্র আমার। মানে যেটা আমি বলে দিয়েছি যে খাবারে গন্ধ হয়ে গেছে, আমি খেতে পারবো না, মানে আমি খেতেই পারবো না, সবাই খেয়ে নেবে, অথচ আমি খেতে পারবো না। আর কানে হচ্ছে আমার কানটা, আমি আজকে কানের দুল পরেছি, এই কানটা আমার জোড়া লেগে গিয়ে এরকম হয়ে গেছিলো, কানটা আমার 3 বার অপারেশন করার পর আজকে আমি কানের দুল পরতে পেরেছি। কানে শুনতে অসুবিধা হয় না? কানে শুনতে অসুবিধা হয় না, কিন্তু আমি যখন শুয়ে থাকি তো চোখে আমার আই ড্রপ, আই জেল দিতে হয়। কেন? না তো চোখ শুকিয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। আমাদের তো চোখের পাতাগুলো পুড়ে গেছিলো, চোখগুলো আমাদের ওপেন ছিল, মানে গোল রাউন্ড হয়ে ওপেন ছিল, মাছের চোখের মতন ছিল, কোনো পাতা ছিল না। চোখ কি এরকম বেরিয়ে? হ্যাঁ, বেরিয়ে আসেনি, মানে চোখের পাতাগুলো মানে ছিল না, পুড়ে গেছিলো। আমার এই পুরো গোটা মুখের খোলস পড়ে গেছে, মানে সব আমার এখন যতটুকু দেখছে সব আমার অপারেশন করে করে লাগানো হয়েছে। কারণ আমাদের এই গোল যে রাউন্ডটা চোখের, পুরোটা পুড়ে গেছিলো, তো এই চোখের পাতাগুলো সব এই যে এখানটাও আমার অপারেশন করে লাগানো, এগুলোতে এরকম হয়েছিল। একটা গর্তর মধ্যে চোখের মণিটা রাখা, মানে চোখের যে ডিমটা আমরা বলি বাঙালিতে, ডিমটা বসানো, এই চোখের পাতাগুলো কতবার করে অপারেশন করতে হয়েছে আমাদের, বারবার করে। তারপর গিয়ে আজকে তাও এতটা ফাঁকা থাকে, মানে পুরো বন্ধ হয় না, তবু মানে আগের থেকে একটু বেটার। তুমি সরকারকে কি আবেদন জানাবে তোমাদের মতো মানুষের যাতে কোনো ভালো হয়? সরকারকে আমি একটা জিনিসই বলতে চাইবো, যে আমাদের পাশে থাকুক, আমাদের জন্য যাতে দেখে, তার ট্রিটমেন্টটা যেহেতু দ্রুত হয়, সরকারের কাছে আবেদন করব। আরেকটা জিনিস, যেটা কেসে যেটা আমি দীর্ঘদিন চালিয়ে গেছি, আমার হাজব্যান্ড মারাই গেল, মানে আসামি মরেই গেল, কেসের কোনো কিছু হলো না। হ্যাঁ, আমার জীবনের প্রথম লড়াই, যেটাতে আমি হেরে গেলাম, কারণ উনি মারা গেছে। আমার এত কষ্ট সহ্য করেছি, যাতে উনি একটু সাজা পেলে আমার শরীরের জ্বালাটা একটু মিটত, যে ও তো সাজা তো পেয়েছে, যার যেটা করেছে সেটা তো পায়নি, মারা গেছে সেটা আলাদা কথা, সেটা তো আমার জ্বালাটা তো আর মিটলো না। তো ওটা যাতে দ্রুত কেসের নিষ্পত্তি হয়, যাতে কেসের সত্যি, এটা সবথেকে প্রত্যেকটা মেয়ের জন্য দরকার। কারণ এটা করে আমি দেখেছি কেউ সাজা পায় না, কোনো এত অ্যাসিড অ্যাটাক মেয়েরা, ছেলেরাও আক্রান্ত হচ্ছে। তারা মানে যাই হোক, আসামিরা একদিন থাকছে জেলে,
3 মাস থাকছে, 2 মাস থাকছে, কেউ ধরাই পড়ছে না, পালিয়ে যাচ্ছে, দেশ দেশ ছেড়ে শহর ছেড়ে চলে যাচ্ছে, তার টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মেয়ে তো জীবনটা তো পাল্টে যাচ্ছেই, বদলে যাচ্ছে, তার সঙ্গে তো তার ফ্যামিলিও সাফার করছে, তার ছেলেমেয়েরা। যে আমার 2টো ছেলের তো জীবন শেষ হয়ে গেল, না পড়াশোনা হলো না কিছু হলো। আজকে না হয় সেই খেয়ে পড়ে বেঁচে আছে, একটা কাজ করছে, আলাদা পাচ্ছে। তো আজকের দিনে আমার যদি ইয়েটা পেতো, তাহলে ওর তো যেটা আলাদা একটা লাইফ থাকতো, সেটা তো ওরা পায়নি। আর একটা কথা বলবো, যে আমাদের মতন যে অ্যাসিড সার্ভাইভার আছে, তাদেরকে দেখে যাতে কাছে টেনে নেয়, ঘৃণা না করে। কারণ আমাদেরকে একদম ঘরে কোণঠাসা করে রাখা হয়, কারণ আমরা বাইরে বেরোতে পারি না সমাজের জন্যেই। মীর ফাউন্ডেশন তোমাদের সাথে কিভাবে পাশে আছে? মীর ফাউন্ডেশন বলতে যেটা শাহরুখ স্যারের, সে তো আমার কাছে, বিশেষ করে আমার কাছে আর আমার মতন আরও 10টা মেয়ের বা ছেলেদের কাছে ভগবান। মানে আসলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করি, তারপরে আমি ওনারকে মন থেকে করি। কারণ আমার সবথেকে বড়, মানে আমাদের মতন মানুষের সবথেকে বড় মেডিকেল সাপোর্ট যেটা আমরা পারি না, এক সময় হাঁপিয়ে যাই, আমাদের ক্ষমতা একেবারেই কমে যায়, মানে থাকেই না, নিঃস্ব হয়ে যাই, মানে সেই সাপোর্টটা আমাদেরকে দেয় উনি। যেটা আমাদের সার্জারির সবথেকে, আমাদের লাখ লাখ টাকার অপারেশন হয়, 1.5 লাখ 2 লাখ, মানে আরও বেশি এক একটা সার্জারিতে আমাদের পড়ে যায়। তা আমাদের তো সেটা ক্ষমতায় থাকে না। তারপর আমাদের অ্যাক্সিডেন্টের পর আমরা করতে করতে একেবারেই নিঃস্ব হয়ে যায়, যেটা আমার ট্রিটমেন্টও আমাদের ছেড়ে থাকে। যেমন আমি 4 বছর 5 বছর ট্রিটমেন্ট করতে পারিনি, সেরকমভাবে সাপোর্ট করে। তারপর আমাদের যে কম্পেনসেশন, যেটা আমরা ক্ষতিপূরণের কেসটা, সেটাও স্যার দেখেন। স্যার এমনকি নিজে তদারক করেন, আমাদেরকে খোঁজ নেন, আমাদের সাথে কথা বলেন। খেলাতে এসেছিলেন কলকাতার খেলায়, তখন আমাদের এসে পার্সোনালি দেখা করেছিলেন। আইটিএসে আমাদেরকে ইনভাইট করলো, আসো আমরা তোমার সাথে দেখা করব। উনি, আমরা এখন যেমন তোমার সাথে বসে কথা বলছি, এরকম পাশে বসে আমাদের সাথে কথা বললো, আমরা কেমন আছি আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমরা যাতে আরও কি করে ভালো থাকি, উনি আরও কত কি করতে পারে আমাদের জন্য, সেসব কথা বললো। তারপরে বললো কোনো চিন্তা করবেন না, আমি আছি। তোমাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে মানে একসাথে বসেছি, মানে সবার সাথে উনি একে একে কথা, তাদের প্রবলেম, তাদের কী আরও হেল্প করতে পারে, উনি কিভাবে আমাদের পাশে থাকতে পারে, সেগুলো উনি আমাদেরকে বললেন। সবাই একটু ছবি তোলার জন্য আমরা উৎসাহ হয়ে পড়লাম। তখন বলল যে চিন্তা করো না তুমি, মানে উনি ভাঙা বাংলায় বললো, চিন্তা করো না, আমি সবার সাথে একে একে ফটো তুলবো। মানে সবার সাথে পার্সোনালভাবে দাঁড়িয়ে উনি একে একে ফটো তুললো, আমাদেরকে সন্তুষ্ট করলো। না তোমরা আবার সন্তুষ্ট তো? আমরা বললাম হ্যাঁ স্যার, আর কিছু লাগবে না। তারপরে কি আমাদের সবথেকে বেশি ভালো লাগে, উনি নিজে তদারক করেন, যে দেখেন যে আমি যাদের জন্যে মানে তাদের পাশে আছিস, তারা ভালো আছে তো, তাদের আর কি কি প্রয়োজন, তাদের আর কোনো কিছু দরকার আছে কি, সেসব সব উনি নিজে দেখেন। মানে ফাউন্ডেশনে, মানে উনি যে এই মীর ফাউন্ডেশনটা পুরোটা ওনার অর্গানাইজেশন, সেখানে থেকেও মানে তাদের আন্ডারের লোকেরা যে কাজ করছে, কিভাবে কাজ করছে এবং ঠিকঠাক কাজ করছে, সেটা উনি নিজে দেখেন, পুরো বিষয়টাই দেখেন, উনি খেয়াল করেন, আমাদের সাথে আবার ভিডিও কলেও কথা বলে। তুমি একটা অর্গানাইজেশনের কথা বললে, ব্রেভ সোল। হ্যাঁ, ব্রেভ সোলের সাথে তুমি যুক্ত আছো। তাদের সাথে থেকে তুমি কি কি এখন বর্তমানে কাজকর্ম করছো? কাজকর্ম বলতে আমি তো কাজ করি না, আমরা আমাদের হেল্প করে ব্রেভ সোল ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনের থেকেই ওটা দুজনের সঙ্গে লিঙ্ক আছে। মীর ফাউন্ডেশনে শাহিন মালিক HR লাইনে ছিল। শাহিন মালিক বলে উনি একজন সার্ভাইভার, উনি HR ছিলেন। উনি মনে করেছেন যে আমি তো একটা মানে রয়েছি HR, তো এখান থেকে বেরিয়ে আমি একজন সার্ভাইভার, আমি কি করে একটা নিজের ফাউন্ডেশন খুলে আমি কি করে আরো মেয়েদের কাছে যেতে পারি। ব্রেভ সোল এখন কি কি কাজ করছে? ব্রেভ সোলে শাহিন মালিক ম্যাম এখন করছে বাচ্চাদের, যেমন আমাদেরকে কাজ দেয় না লোকে, যেমন আমাকে ছাড়িয়ে দিয়েছিল, তো আমরা কাজ করতে পারি না, ইচ্ছা থাকলেও চেষ্টা থাকলেও কাজের পরিস্থিতি, তখন ওই পড়াশোনা বাচ্চাদের ছুটে যায়, পড়াশোনা করাতে পারি না, সেসব পড়াশোনার হেল্প করে, কাজের জায়গার ব্যবস্থা করে দেয়, যে আমরা কথা বলে যে তোমরা অমুক জায়গায় গিয়ে কাজ করো, যেসব জায়গায় আমাদের পড়াশোনা লাগে না, আমাদের কিছু লাগে না, আমরা গিয়ে ডিরেক্টলি কাজে জয়েন্ট করে কাজ করতে পারি। ললিত গেট্রি স্ট্যান্ডে করেছি, আমার মতন আরও 2জন করে ললিত গেট্রি স্ট্যান্ডে।
এরকমভাবেই হেল্প করে, এরকমভাবেও করে। তোমাদের যে একটা আচ্ছা, অর্গানাইজেশন আছে, organization, তোমাদের যে একটা আচ্ছা, অর্গানাইজেশন organization, আছে, সেটা- তারা তো অনেক জায়গায় অনেক হয় না, একটু শহরতলি জায়গা হ্যাঁ, কিংবা একটু গ্রামে গঞ্জে লোকেরা তো জানে না, অথচ তাদের ওখানেও এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে গিয়ে যেটা আর কি- হচ্ছে তোমার সেরিমনি যেটাকে বলে, যেটা আচ্ছা। হচ্ছে মানে লোকের কাছে বার্তা পৌঁছে দেওয়া, আচ্ছা মানে আরো মানুষের জানুক আর সচেতন হোক। আচ্ছা। আমরা কি করছি, যেটা বেরেসোল থেকে করছে, গ্রামে গ্রামে গিয়ে স্কুলে গিয়ে একটা সেরেমনি করছে, যেটা হচ্ছে তোমার স্টুডেন্টদেরকে নিয়ে। ছোট স্টুডেন্টরা তো এত কিছু বুঝবে না, যেন 10 থেকে 8 থেকে তোমার আবার 11 পর্যন্ত, মানে আরো উঁচু ক্লাসে যা হয়। কি তো করো তোমরা গিয়ে? আমরা গিয়ে আমাদের লাইফ স্টোরি বলি, আমাদের জার্নিটা বলি, আমাদের ঘর থেকে বেরিয়ে আসা এগুলোকে বলি। গ্রামে এরকম কেউ যদি হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা এসব হেল্প পাই, সেও যেন এসব হেল্প পেয়ে সেও এগিয়ে যায়। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি ব্রেথফুলকে। মানে সাধারণ ঘরে ঘরে পৌঁছাচ্ছ, পৌঁছে গিয়ে সমস্ত বার্তা দিয়ে হ্যাঁ, এটা স্কুলে স্কুলে গিয়ে করছে, যেমন সব প্রত্যেকের ঘরে গিয়ে তো এটা বলা সম্ভব হয় না। স্কুলে যেমন স্টুডেন্টরা থাকে, তারপর আরো ছেলেরা থেকে মেয়েরা থাকে, ওদের মাধ্যমে যাতে একটা গ্রামে গিয়ে করে এলাম, একটা গ্রাম জানলো। আরো মেয়েরা যদি থেকে থাকে ওর গ্রামের ভেতরে ঘরে কোনটা হয়ে, তো সেও তো জানতে পারলে বেরিয়ে আসবে। আমরা আমাদের ব্রেথফুলের ফোন নাম্বার দিয়ে আসি, যাতে আমাদের যোগাযোগ করে আমাদের সাথে। এরকম অনেকেই আরো এসেছে গ্রাম থেকে। সুনীতির মতো মেয়েকে দেখেই কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কখনো কোনো কিছুতে হেরে যাওয়া উচিত না। যদি তুমি নিজের মধ্যে সেই সাহসটা রাখো, সেই বিশ্বাসটা রাখো, তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তুমি কিন্তু তোমার জায়গায় পৌঁছতে পারবে। আমাদের প্রত্যেকটা মেয়েকে একসাথে হয়ে তীব্র প্রতিবাদ জানানো উচিত, এই জিনিসগুলো সমাজ থেকে বন্ধ করা উচিত। তাহলে কিন্তু একটা সমাজ সুস্থ সবলভাবে দারুণভাবে জীবন কাটাতে পারবে। আজকের এইটুকুই রইল, আবার আসবো অন্য কিছু নিয়ে। নমস্কার।